ঢাকা কলেজ ব্যবসা শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষ ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত। অন্যান্য কলেজের যেসব শিক্ষার্থী ক্লাসে অংশ নিচ্ছ তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি আমাদের আরেকটা অধ্যায় নিয়ে। গত ক্লাসে বলেছিলাম যে আমার ক্লাস শেষ, সেটা সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, আরেকটি ক্লাসে এসে আমি তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমাদের দুইটা অধ্যায় বাকি আছে। একটা হলো প্রথম অধ্যায়টা, যেটা আমরা শুরু করিনি, আর আরেকটা 9 নম্বর অধ্যায় বাকি ছিল আমাদের, সমন্বয় সাধন। ব্যবস্থাপনার যে কাজগুলো, তার মধ্যে সমন্বয় সাধন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, এসব গুরুত্বপূর্ণ কাজগুলো ইতিমধ্যে আলোচনা করে এসেছি। আজকে আমরা সমন্বয় সাধন অধ্যায়ের পাঠের আগে, এই অধ্যায় পাঠ শেষে তোমরা যে বিষয়ে ধারণা লাভ করবে সেটা এক নজরে দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা একটা ছোট অধ্যায়। আমি গুরুত্বপূর্ণ টপিকসগুলো আলোচনা করে আজকের এক ক্লাসে এই অধ্যায়টা শেষ করব, কারণ অধ্যায়টা আমাদের অন্যান্য অধ্যায় থেকে তুলনামূলক ছোট এবং অনেক ছোটই। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা, স্লাইডেও তোমরা দেখতে পাচ্ছ কি আছে, সমন্বয় সাধনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমন্বয় সাধনের নীতিমালা ব্যাখ্যা করতে পারবে, সমন্বয় সাধনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, কার্যকর সমন্বয় সাধনের উপায় অথবা বলা আছে পূর্ব শর্ত ব্যাখ্যা করতে পারবে। তার সাথে আরও রিলেটেড কিছু টপিকস আমাদের বইতে আছে, সেখানে তোমরা দেখবা হলো সমন্বয় সাধনের বৈশিষ্ট্য এবং সমন্বয় সাধনের প্রকৃতি। এই টপিকসগুলো আলোচনা করলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো মূল টপিক যেটা সেখানে থাকে আমাদের হলো প্রশ্নের মধ্যে উদ্দীপকের যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি দেখেছি, বিশেষ করে নীতিমালা এবং পূর্ব শর্ত, এই দুইটা টপিকসের উপরই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হয়ে থাকে। এবং অনুধাবন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে বেশিরভাগ হচ্ছে নীতিগুলো থেকে। আসো আমরা একটা উদ্দীপক দেখি। জনাব রহমান তার প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভাগ অনুযায়ী ভাগ করেছেন, তবে বিভাগের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে রেখে দিয়েছেন। এতে বিভাগীয় ব্যবস্থাপকরা কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেন না। এদিকে প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে তার প্রতিষ্ঠানে বিক্রয় কমে যাওয়ায় তিনি নতুন করে পরিকল্পনা করার চিন্তা করেছেন। এখানে উদ্দীপকটা একটা বিষয় খেয়াল করো, যে জনাব রহমান প্রতিষ্ঠানের কাজগুলো তিনি বিভাগ অনুযায়ী ভাগ করেছেন ওকে, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে। এটাকে কি বলা হয় তোমরা ইতিমধ্যে জেনে ফেলছো, কারণ আমাদের অনেক আলোচনা হয়ে গেছিল। ব্যবস্থাপকের এই ধরনের আচরণকে কি বলা হয়? ক্ষমতা কেন্দ্রীকরণ। এতে বিভাগীয় ব্যবস্থাপকরা কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেন না। বিভাগগুলো বলতে কি বোঝাচ্ছে? ওই যে আমরা বিভিন্ন সময় বলি একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ, উৎপাদন বিভাগ থাকে, ক্রয় বিভাগ থাকে, বিক্রয় বিভাগ থাকে, মানব সম্পদ বিভাগ থাকে। এই যে বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক, তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। এর কারণে তার যে সমজাতীয় বা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো আছে তার চেয়ে বিক্রয় কমে গেছে, এবং তিনি নতুন করে পরিকল্পনা করার চিন্তা করছেন। চিন্তা করা ছাড়া তো উপায় নেই, কারণ প্রতিষ্ঠানের যদি বিক্রয় কমে যায় লোকসানের সম্মুখীন হবে স্বাভাবিকভাবেই। অতএব তার চিন্তা চেতনা পরিকল্পনার মধ্যে পরিবর্তন আনতে হবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটি আছে, সমন্বয় কি? আমাদের অধ্যায়টার নামও সমন্বয় সাধন, ইংলিশে বলা হয় কোঅর্ডিনেশন। তাহলে পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করা হয়। আমরা লাস্ট ক্লাসে শেষ করেছি, তাকে বলা হয় নিয়ন্ত্রণ। আর বিভিন্ন কাজের সাথে যোগসূত্র স্থাপন এবং সামঞ্জস্যতা বিধান করে উদ্দেশ্য অর্জন করাকে বলা হয় সমন্বয় সাধন। অর্থাৎ
একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের যে কাজগুলো থাকে সেই বিভাগের কাজগুলোর মধ্যে ঐক্য অথবা সংগতি সৃষ্টি করে উদ্দেশ্য অর্জন করার প্রক্রিয়াকে বলা হয় সমন্বয় সাধন। ক্লিয়ার? অর্থাৎ যে কাজগুলো থাকবে বিভিন্ন বিভাগের তার সাথে কি করতে হবে? সমন্বয় রাখতে হবে। এই সমন্বয়টা সামঞ্জস্যতা কি, ঐক্যটা কি? এই ঐক্য বলতে আমরা বোঝাচ্ছি যে উৎপাদন বিভাগ উৎপাদনের জন্য কাঁচামাল লাগবে, আর সে কাঁচামাল সরবরাহ করার দায়িত্ব ক্রয় বিভাগের। তাহলে এই দুইটা বিভাগের মধ্যে একটা কি থাকতে হবে? ঐক্য থাকতে হবে। এই দুইটা বিভাগের কাজের সাথে সামঞ্জস্যতা থাকতে হবে, কারণ উৎপাদন বিভাগ নিরবচ্ছিন্ন উৎপাদন কাজের জন্য তার সর্বদা নিরবচ্ছিন্নভাবে কাঁচামাল সরবরাহের প্রয়োজন হবে। তেমনি আরেকটি বিভাগ যদি উৎপাদন বিভাগ উৎপাদন করার পরে কি করবে? সেটা বিক্রয় বিভাগের হাতে ন্যস্ত হবে। তাহলে উৎপাদন বিভাগ এবং বিক্রয় বিভাগের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করতে হবে, কারণ বিক্রয় বিভাগের বিক্রয় ক্যাপাসিটি যদি 5000 ইউনিট হয়, উৎপাদন বিভাগ যদি 10,000 ইউনিট উৎপাদন করে, তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হবে। তাহলে এই কারণে আমরা বলছি যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ হতে পারে, প্রত্যেকটি বিভাগের কাজ এবং কর্মীদের মধ্যে ঐক্য অথবা সামঞ্জস্য অথবা সংগতি বিধান করে উদ্দেশ্য অর্জন করার প্রক্রিয়াকেই সমন্বয় সাধন বলা হয়। ক্লিয়ার আশা করি? 2 নম্বরে আছে ভারসাম্য নীতি ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, তো এটা একটু আমি পরে আলোচনা করব ভারসাম্য নীতিটা। তার পরবর্তী যে আমাদের প্রশ্নটা আছে সেটা খেয়াল করো। সমন্বয়ের কোন নীতির ব্যত্যয় ঘটায় প্রতিষ্ঠানে বিক্রয় হ্রাস পেয়েছে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। এখন সমন্বয়ের যে আমরা মোটামুটি বুঝে ফেলছি, কারণ এই ধরনের সচরাচর প্রশ্ন সাধারণত কম থাকে। এখানে কিন্তু একদম ডাইরেক্ট বলাই আছে সমন্বয়ের নীতি। তার মানে বোঝা যাচ্ছে কি, সমন্বয় যে কার্যক্রম এটাকে ফলপ্রসূ করতে হলে বিভাগীয় প্রধানকে অর্থাৎ ব্যবস্থাপককে অথবা নির্বাহীকে কতগুলো নীতি অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোন নীতির ব্যত্যয় ঘটেছে আমরা পরে সিদ্ধান্ত দেব। তাহলে আগে আমরা বুঝতে পারতেছি যে কতগুলো নীতি সেখানে বিরাজমান এবং ব্যবস্থাপককে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার প্রয়োজন হয়। সমন্বয়ের কোন নীতির ব্যত্যয় ঘটায়? তাহলে আমি কয়েকটা নীতি তোমাদের সাথে আলোচনা করি, তখনই তোমরা সিদ্ধান্তে আসতে পারবা যে এই নীতির ব্যত্যয় ঘটার কারণে বিক্রয় হ্রাস পেয়েছে বলে আমি মনে করি। তাহলে এই যে সমন্বয়ের নীতিগুলোর কথা বললাম, একজন ব্যবস্থাপককে সমন্বয় কার্যক্রমকে সুন্দর, সুষ্ঠু এবং ফলপ্রসূ করতে হলে তাকে এই নীতিগুলো অনুসরণ করতে হয়। আমরা যদি আইডেন্টিফাই করি, বলতে পারি প্রত্যক্ষ যোগাযোগের নীতি। যদি ব্যবস্থাপক বিভাগে কর্মরত বিভিন্ন কর্মীদের সাথে সরাসরি নিজে যোগাযোগ রাখেন, এতে কর্মীরা কার্য সম্পাদনে যেমনি অনুপ্রাণিত হয়, তেমনি কোনো যদি ভুল ত্রুটি হয় তারা ব্যবস্থাপকের সাথে পরামর্শ করে তা সংশোধন করতে পারেন। তাহলে প্রত্যক্ষ যোগাযোগের নীতি সমন্বয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসাবে চিহ্নিত করা যায়। এটাকে বলবা কিনা আরও আলোচনার পরে সিদ্ধান্তের মধ্যে আমরা আসব। আরেকটি বিষয় আছে, ব্যবস্থাপক শুধুমাত্র তার একক নির্দেশনা পরিকল্পনার মাধ্যমেই তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করতে কখনো পারেন না। তিনি কর্মীদের সাথে অথবা বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে সমঝোতার একটা নীতি অনুসরণ করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হয় যে বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কোনো অবস্থাতেই কোনো কাজ চাপিয়ে দেয়া যাবে না। আর চাপিয়ে দিলে কি হবে? চাপিয়ে দিলেও হতে পারে সেটা স্বল্পকালীন সময়ে ফলপ্রসূ হতে পারে, কিন্তু দীর্ঘকালীন সময়ে সেটা কর্মীদের মনে অনীহা সৃষ্টি করবে। এই কারণে একজন দক্ষ ব্যবস্থাপক কার্যগুলো সমন্বয়ের জন্যে কর্মীদের সাথে সমঝোতা নীতি অনুসরণ করে থাকে। কারণ তারা যদি মনে করে যে কোনো কাজ জটিল প্রকৃতির হয়ে যাচ্ছে, কোনো কাজ তাদের মধ্যে চাপ হয়ে যাচ্ছে, তাহলে তাদের সাথে ব্যবস্থাপক সমঝোতার ভিত্তিতে সে উক্ত বিষয়টি সমাধান করে সুন্দরভাবে কাজকে এগিয়ে নেবেন। আরেকটি নীতি যদি আমরা বলি নমনীয়তার নীতি, এটা বিভিন্ন সময় আমাদের মধ্যে
এসছে এবং একজন দক্ষ ব্যবস্থাপককে এই বিষয়টি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে বিবেচনা করতে হয়। নমনীয়তা নীতি কেন? কারণ আমরা সর্বদাই জানি যে ব্যবসায় যে একটা পরিবেশের মধ্যে বিদ্যমান, পরিবেশের মধ্যে থেকেই সে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে এবং এই পরিবেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানগুলো সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার কারণে যে পরিকল্পনা থাকে তার মধ্যে অনেক সময় পরিবর্তন আনতে হয়, তার সাথে সামঞ্জস্যতা বিধান করার প্রয়োজন হয়। তাহলে পরিকল্পনা যখন সামঞ্জস্যতা বিধান করার প্রয়োজন আসবে তখন স্বাভাবিকভাবে সমন্বয়ের ক্ষেত্রেও সেই বিষয়টি অগ্রাধিকার পাবে। আর এই ক্ষেত্রে ব্যবস্থাপককে নমনীয়তার নীতিটি বিশেষভাবে অনুসরণ করার প্রয়োজন হতে পারে। তাহলে আমি 3টা নীতির কথা বললাম, এই 3টার ভিতরে তোমরা পেয়েছো কিনা জানি না, তবে গোছায় বলতে পারলে কিন্তু এখান থেকে চলে আসতে পারে। আদেশের ঐক্য যে নীতিটা, এটা কিন্তু আমরা ব্যবস্থাপনার যে নীতিমালা পড়েছিলাম 2য় অধ্যায়ে, সেখানে যে 14টি নীতি তার ভিতরে আরেকটা নীতি আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য ছিল। তো এই সমন্বয়ের ক্ষেত্রেও সেই নীতিটা প্রযোজ্য। কারণ আমরা কি বললাম, সমন্বয় বলতে আমরা বুঝছি যে বিভিন্ন বিভাগের কাজগুলোর সাথে যোগসূত্র স্থাপন করা, কাজের ধারাবাহিকতা বজায় রাখা। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্যে যদি একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আদেশ আসে তাহলে কর্মীরা কার আদেশটি আগে কার আদেশটি পরে পালন করবে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। তাহলে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য আদেশের যেই ঐক্য, অর্থাৎ একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আদেশ আসলেও তাদের উদ্দেশ্য থাকবে একটি উদ্দেশ্যকে সামনে রেখে, তাদের লক্ষ্য থাকবে একটি, আদেশ একাধিক কিন্তু উদ্দেশ্য একটি। আবার যদি দ্বৈত আদেশ হয় তাহলে ওই সমস্যার সৃষ্টি হবে যে দ্বৈত অধীনতা, যে দ্বৈত কাজটা আগে করবে কাজটা পরে করবে। তাহলে সর্বদা একজন ব্যবস্থাপককে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের কার্যাবলী সচল রাখার জন্য, গতিশীল রাখার জন্য, কর্মীদের কাজে নিরবচ্ছিন্নতা বজায় রাখার জন্য যে বিষয়টি বিশেষভাবে প্রয়োজন তা হলো আদেশের ঐক্য। কারণ আদেশের মাধ্যমে ব্যবস্থাপক কর্মীদেরকে দিয়ে যে কাজগুলো সম্পাদন করিয়ে নেন। আর এই ক্ষেত্রে যদি দ্বৈত অধীনতা সৃষ্টি হয় তাহলে কার্য সম্পাদনও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ব্যবস্থাপককে খেয়াল রাখতে হবে আরেকটি নীতি, নিরবচ্ছিন্নতার নীতি। নিরবচ্ছিন্নতার নীতি বলতে আমরা বোঝাচ্ছি কারণ উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, তেমনি উৎপাদনের কাঁচামাল যোগান দেওয়াটাও চলমান থাকবে। উৎপাদন পর বিক্রয় যে ব্যবস্থা সেটাও চলমান এবং ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই কাজগুলোর সাথে নিরবচ্ছিন্নতা বজায় রাখতে হবে। আর কার্যকর সমন্বয়ের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ প্রত্যেকটা বিভাগের কাজের সাথে নিরবচ্ছিন্নতা যেন বজায় থাকে এই বিষয়টি ব্যবস্থাপক নিশ্চিত করে থাকেন। আর এই যদি নিশ্চিত করা না যায় তাহলে তার বিভিন্ন কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিবে। এর মধ্যে কি পাওয়া গেছে তোমাদের? সমন্বয়ের কোন নীতির ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানে বিক্রয় হ্রাস পেয়েছে, এখান থেকে যে কোনোটাও বলা যায়। যদি তুমি গোছাই বলতে পারো যে জনাব রহমানের এই নীতিগুলোর মধ্যে এই কয়েকটি নীতি ব্যর্থ করেছে। আরও আছে, আমি আরও কয়েকটি আলোচনা করে দিই। উত্তম সম্পর্কের নীতি। উত্তম সম্পর্ক বলতে কাকে বোঝায় এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা এক এক সময় আমরা এক এক নামে বলি। কখনো বলি শ্রম কর্মী সম্পর্ক, শ্রমিক কর্মী, কখনো বলি ব্যবস্থাপনা শ্রমিক কর্মী সম্পর্ক উন্নয়ন, কখনো বলি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলি, আর এখন বললাম উত্তম সম্পর্ক। এটা বিভিন্ন সময় বলি। আসলে মূলত একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক এবং কর্মীদের মধ্যে যদি উত্তম সম্পর্ক বিরাজ না করে তাহলে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে কোনো অবস্থাতেই দক্ষ বলা যাবে না। আর দক্ষ বলা গেলেও তিনি একটা নির্দিষ্ট সময় পর কর্মীদের দ্বারা কার্য সম্পাদন করতে পারবেন না। এই জন্যে বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক কর্মী সম্পর্কের বিষয়টি
বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়, সেটা নিজেদের সাথে কর্মীদের নিজেদের এবং কর্মীদের সাথে ব্যবস্থাপকের। এই সম্পর্ক যত দৃঢ় হবে, যত সৌহার্দ্যপূর্ণ হবে এবং ততই প্রতিষ্ঠানের কাজের যে নিরবচ্ছিন্নতা বজায় থেকে ব্যবস্থাপক তার কাজের সম্পাদনের মাধ্যমে তার যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। এবার আসো আমাদের ওই যে খ নম্বরে রেখে গেছিলাম ভারসাম্য নীতি অনুধাবন। এবার এই নীতির মধ্যে এটা একটা নীতি। দেখো যে এতগুলো নীতির ভিতরে একটা নীতিকে অনুধাবনের মধ্যে প্রশ্নের মধ্যে নিয়ে এসেছে। এখন তোমাকে যদি পরবর্তী যে কোনো সময় প্রশ্ন করে উত্তম সম্পর্কের নীতি কি, ব্যবস্থা সমন্বয়ে নমনীয়তা নীতি বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। তাহলে নমনীয়তা নীতি বলতে কি বললাম, যে পারিপার্শ্বিক অবস্থা সর্বদা পরিবর্তনশীল। এই পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্য বিধান করার জন্য ব্যবস্থাপনাকে পরিকল্পনা থেকে শুরু করে সমন্বয় কাজে কি করতে হবে, নমনীয়তা পোষণ করতে হবে। তাহলে আমাদের যে অনুধাবন প্রশ্নটা ছিল সেটা এখান থেকে একটা প্রশ্ন, ভারসাম্য নীতি কি। এই ভারসাম্য নীতি বলতে বোঝায় বিভিন্ন বিভাগ কর্মী এবং কাজের মধ্যে সামঞ্জস্যতা বিধান করা। কোনো বিভাগে যেন অতিরিক্ত কর্মী না থাকে, অতিরিক্ত কাজের চাপ না থাকে। প্রত্যেকটা বিভাগ যেন কাজ এবং কর্মীর মধ্যে সমান থাকে, ভারসাম্য বিরাজ থাকে। আর ব্যবস্থাপনা এই নীতিটি যথাযথ যদি অনুসরণ না করে থাকেন তাহলে কোনো বিভাগে কাজের চাপ বেশি থাকবে, কোনো বিভাগে কাজের চাপ কম থাকবে। আর স্বাভাবিকভাবেই তখন বিভাগগুলোর মধ্যে কর্মীদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে, তাদের কার্য উদ্দীপনা, কার্য স্পৃহা কমে যাবে। তাহলে ভারসাম্য নীতি বোঝাচ্ছি আমরা অনুধাবনে যদি বলি যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের কাজ এবং কর্মীর সংখ্যা সামঞ্জস্যতা বিধান করাই ভারসাম্য নীতি। আর একজন ব্যবস্থাপককে তার লক্ষ্য অর্জনের জন্য এই ভারসাম্য নীতি যথাযথভাবে অনুসরণ করার প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে বলতে পারি না যে জনাব রহমান যে কাজগুলো ভাগ করেছেন তার ওকে ভাগ করেছেন বোঝা যাচ্ছে, এখানে তিনি ভারসাম্য নীতিটি অনেক ক্ষেত্রে দেখা যায় কি হয়তোবা যথাযথভাবে অনুসরণ করেননি। তাহলে যে নীতিগুলোর কথা বললাম এই নীতিগুলোর যে কোনোটাকে তোমার সবচেয়ে সুইটেবল মনে হবে, তুমি সেখানে বলবা যে এক বা একাধিক নীতির ব্যত্যয় ঘটার কারণে জনাব রহমানের প্রতিষ্ঠানটি ব্যর্থতায় পর্যবসিত হয়। আরও একটা নীতি বলতে পারি আমরা অনানুষ্ঠানিকতার নীতি। কর্মীদের সাথে ব্যবস্থাপকের সর্বদা আনুষ্ঠানিক একটা সম্পর্ক বিরাজমান থাকে। এই আনুষ্ঠানিক সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক কিন্তু ব্যবস্থাপনা প্রচলিত, অনানুষ্ঠানিক নীতি। অর্থাৎ তিনি গতানুগতিক ধারার বাইরে কর্মীদের সাথে গিয়ে তাদের মত বিনিময় করবেন, তাদের কার্য পর্যবেক্ষণ করবেন, তাদেরকে পরামর্শ দিবেন, ভুল হলে তিনি সংশোধন করবেন। আর এই অনানুষ্ঠানিক নীতি যদি সমন্বয়ের ক্ষেত্রে প্রয়োগ করেন কোনো ব্যবস্থাপক, তাহলে তার যে সমন্বয় করার যে কার্যক্রম সেটি ফলপ্রসূ হবে। তাহলে এই নীতিগুলোর কথাই তোমরা একটু জেনে রাখবো বই থেকে। পরবর্তীতে যেটাই আসুক না কেন ব্যত্যয় ঘটেছে বলে তুমি মনে করো, আমি তো এখন বলতে পারি এখানে যে পারস্পরিক সমঝোতার নীতি তিনি হয়তো অনুসরণ করেননি, ভারসাম্য নীতিতে বলতেই পারি যেহেতু তিনি বিভিন্ন বিভাগ অনুযায়ী ভাগ করেছেন, আমরা এই ক্ষেত্রে ভারসাম্য নিয়ে আসতে পারি। কারণ যে বিভাগ করেছেন সেই বিভাগে নিশ্চয় কর্মী এবং কাজের মধ্যে ভারসাম্যতা ছিল না। ওকে, পরবর্তী প্রশ্ন, জনাব রহমান নতুন পরিকল্পনার ক্ষেত্রে কার্যকর সমন্বয়ের কোন পূর্ব শর্তটি থাকা আবশ্যক, তোমার মতামত দাও। তাহলে ওই যে শেষের একটা লাইন ছিল আমাদের, এদিকে প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে তার প্রতিষ্ঠানে বিক্রয় কমে যাওয়ায় তিনি নতুন করে পরিকল্পনার চিন্তা করছেন। এখন আমাদেরকে বলছেন নতুন পরিকল্পনার ক্ষেত্রে কার্যকর সমন্বয়ের কোন পূর্ব শর্তটি থাকা আবশ্যক। এবার আরেক ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। নীতিমালা অনুসরণ করলাম, ভালো কথা, নীতিমালা অনুযায়ী চলবো, ব্যবস্থাপকের সিদ্ধান্ত নিলাম যে এই নীতির বাইরে আমি যাব না, কিন্তু এখন আবার বলছে যে আমি অনুসরণ করতে গেলে বা সমন্বয়কে কার্যকর করতে গেলে আমার কতগুলো শর্ত পালন করতে হবে। এই শর্ত যদি পালন করা না হয় তাহলে সেক্ষেত্রে বলছে যে হয়তোবা ব্যবস্থাপনার সমন্বয় কার্যটি সঠিক হবে না। তাহলে আমরা বলতে পারি যে সমন্বয় কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্য সংগঠন কাঠামো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংগঠন কাঠামো যদি
আমরা এক্ষেত্রে বলে রাখি, আমরা সংগঠিতকরণ অধ্যায়ে কতগুলো সংগঠন কাঠামোর সাথে পরিচিত হয়েছিলাম। সেটা অনেক আগের ক্লাসে আমরা সেখানে সরলরৈখিক সংগঠন, পদস্থ কর্মী সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, ম্যাট্রিক্স সংগঠন, এই সংগঠনগুলোর উপর আমরা বেশি আলোচনা করেছিলাম। কারণ ম্যাট্রিক্স সংগঠন কোথায় বলছিলাম, বৃহদায়তন উৎপাদন যেখানে হয় সেখানে ম্যাট্রিক্স সংগঠনটা সাধারণত বেশি প্রযোজ্য। তারপর কার্যভিত্তিক সংগঠন, যেখানে একই রকম বৃহদায়তন উৎপাদন বলতে একাধিক পণ্য উৎপাদিত হয়, সেখানে কাজের ধরন অনুযায়ী কাজকে ভাগ করে সংগঠন কাঠামো তৈরি করা হয়। আরেকটা বলছিলাম যে যেটা একদম সহজ সরল এবং সবচেয়ে বেশি প্রচলিত, সরলরৈখিক সংগঠন। তাহলে আমাদের এখানে যে পূর্ব শর্তটা কি, তাহলে জনাব রহমানের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো বিবেচনা করতে হবে। যে তিনি যদি সমন্বয় কাজকে ফলপ্রসূ করতে চান, তাহলে তাকে খেয়াল করতে হবে যে সংগঠন কাঠামো কীরূপ। এই জন্য বলা আছে যে সমন্বয় কাজকে যদি ফলপ্রসূ করতে যাই, তাহলে সংগঠন কাঠামোর বিষয়টি বিবেচনা করতে হবে। আরেকটি বিষয়, ব্যবস্থাপনার যতগুলো কাজ আছে প্রত্যেকটি কাজের সাথে একটির সাথে একটি সম্পর্ক নিবিড়ভাবে সম্পৃক্ত। আমরা বলি পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপকের কাজ শুরু হয়। তাহলে পরিকল্পনা দিয়ে যদি শুরু হয়, সমন্বয় কাজটা কি দিয়ে চলবে? পরিকল্পনার আলোকেই চলবে। তাহলে এই জন্যে আরেকটি পূর্ব শর্ত হলো, কিসের পূর্ব শর্ত? সমন্বয়কে ফলপ্রসূ করার জন্যে, সমন্বয় কাজকে সুন্দরভাবে সম্পাদন করার জন্যে আরেকটি শর্ত আমাদের মানতে হবে, সেটা হলো পরিকল্পনা। কারণ ব্যবস্থাপক একটি পরিকল্পনা বিভিন্ন তথ্য এবং উপাত্তর ভিত্তিতে তৈরি করে থাকেন। এই তথ্য উপাত্ত যত সঠিক হবে, তার পরিকল্পনাও তত সঠিক হবে। আর একটি বাস্তবসম্মত পরিকল্পনা লক্ষ্যের দিকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে। আর সেই পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদনের ক্ষেত্রে যদি সমন্বয় কাজটি আসে, সেক্ষেত্রেও পরিকল্পনাটা বাস্তব হতে হবে। অর্থাৎ অবাস্তব পরিকল্পনার আলোকে কখনো সমন্বয়কে ফলপ্রসূ করা যাবে না। এই বিষয়টি খেয়াল করে জনাব রহমানকে অবশ্যই তার সমন্বয় কাজটি এগিয়ে নিতে হবে। আরেকটি বিষয় যেটা, এই যে সমন্বয় কার্যক্রম কাদের মাধ্যমে? কর্মীদের মাধ্যমে, বিভাগের মাধ্যমে সম্পাদিত হবে। ব্যবস্থাপক সেটা নিশ্চিত করবেন। এক্ষেত্রে যিনি প্রতিষ্ঠানের বিভাগের প্রধান অথবা উক্ত বিভাগে কর্মরত কর্মচারী, তাদের যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকে, একজন ব্যবস্থাপক যত চেষ্টাই করেন না কেন, তার সমন্বয় কাজটি যথাযথভাবে সম্পাদন করা সক্ষম হবে না। কেন হবে না? কাঁচামাল হয়তো বা সময় মতো সরবরাহ করা হলো না। তো কাঁচামাল যদি সময় মতো সরবরাহ করা না হয়, স্বাভাবিক ক্ষেত্রেই উৎপাদন কাজে বিঘ্ন ঘটবে। আর এই ক্ষেত্রে কর্মী অথবা কর্মচারী অথবা কর্মকর্তা এবং নির্বাহী প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে। তাহলে আমাদের প্রশ্নের টপিকটা থেকে ভুলে গেলে চলবে না। প্রশ্নের টপিকটা হলো আমাদের যে প্রশ্নটা ছিল, জনাব রহমান নতুন পরিবহন কার্যক্রম সমন্বয়ের ক্ষেত্রে কোন পূর্ব শর্তটি? তাহলে কোনটি এখনো তুমি কি পেয়ে গেছো কিনা? আমি যেটা আলোচনা করেছি এর ভিতরে যে কোনো চলে আসবে। একটু আগে আমি বলেছিলাম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এটা একটা পূর্ব শর্ত। উত্তম শিল্প সম্পর্ক, নামটা চেঞ্জ করে ফেলছে, একই জিনিস বিভিন্নভাবে। তাহলে একটু আগে বলেছিলাম শ্রমিক মালিক সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এখন বললাম এখানে এসে উত্তম শিল্প সম্পর্ক। এটা একটা ব্যবস্থাপনার সুন্দর শব্দ। কারণ উত্তম শিল্প সম্পর্কে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারী এবং ব্যবস্থাপকের মধ্যে ভালো সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এই সম্পর্ক যত ভালো হবে, একজন ব্যবস্থাপক তার কার্য সম্পাদনে তত সফল হবে। তাহলে এই ক্ষেত্রে জনাব রহমানকে বিশেষ করে শিল্প সম্পর্ক, হুইচ ইন্ডিকেট শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কর দিকে তাকে জোর দিতে হবে। এটা একটা পূর্ব শর্ত হিসাবে অবশ্যই বিবেচনা করতে হবে। আমাদের আরেকটা বিষয়, সাধারণত আমরা জানি যে প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময়
সঠিক সময় নির্ধারণ করার প্রয়োজন হয়। আর এই সময় নির্ধারণটা সমন্বয়ের একটি পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয়। ব্যবস্থাপক যখন তার কাজগুলো কি কাজ হবে, কি উৎপাদন হবে যখন নির্ধারণ করেন, সে তখন উক্ত কাজগুলো সম্পাদনের জন্য সময় নির্ধারণ করবেন। স্বাভাবিকভাবে যদি আমরা বলতে পারি একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এখন যেহেতু সামনে শীতকাল বা বর্তমানে শীতকাল চলছে, তাহলে এই সময় তিনি তার গ্রীষ্মকালীন পোশাক প্রস্তুত বন্ধ করে যদি তিনি প্রয়োজন মনে করেন তাহলে শীতকালীন পোশাক উৎপাদনের দিকে নির্দেশনা দিতে পারেন। এবং এই শীতকালীন পোশাক উৎপাদনের জন্য তার যে উৎপাদন কর্মী, উৎপাদন প্রযুক্তি, উৎপাদনের কাঁচামাল, এই বিষয়গুলোর সাথে সমন্বয় রাখতে হবে। আর এই সমন্বয়ের জন্য তাকে বিশেষ করে সময়ের বিষয়টি বিবেচনা করতে হবে। তিনি যদি একটা দীর্ঘ সময় পর্যন্ত উৎপাদন কার্য পরিচালনা করেন, তখন দেখা যাবে শীত শেষ হয়ে গেছে, তখন মাত্র পণ্যগুলো বাজারে আসছে, তাহলে এক্ষেত্রে ব্যবস্থাপক তার দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হবে। এই কারণেই যে ব্যবস্থাপককে সময়ের বিষয়টি বিশেষ করে খেয়াল রাখতে হবে। তাহলে যে কয়টা পয়েন্ট পেলাম আমরা, সেগুলোর ক্ষেত্রে জনাব রহমান নতুন পরিকল্পনা ক্ষেত্রে কার্যকর সমন্বয়ের কোন পূর্ব শর্তটি, তাহলে তুমি কোন পূর্ব শর্তে দিবে তো নিশ্চয় বলতে পারে যে সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন হতে পারে। আরেকটি বিষয় আমরা বলতে পারি এখানে যে প্রত্যক্ষ তত্ত্বাবধান। ব্যবস্থাপক যদি একটু আগে যেটা বললাম অনানুষ্ঠানিক সম্পর্ক, যে তিনি সরাসরি গিয়ে চলে যাবেন, এক্ষেত্রেও তাই যে তিনি প্রত্যক্ষভাবে যদি তত্ত্বাবধান কাজটি পরিচালনা করেন তাহলে কর্মীরা অনেক সময় ব্যবস্থাপককে কাছে পেয়ে অনেক আনন্দিত হয়, তাদের কার্য সম্পাদনের স্পৃহা বেড়ে যায় এবং তাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তারা তাৎক্ষণিকভাবে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। এখান থেকে তুমি যে কোনোটা পয়েন্টকে তুমি বলতে পারো যে জনাব রহমানের প্রতিষ্ঠানে যদি সমন্বয় ফলপ্রসূ করতে হয় তাহলে এই শর্তগুলো তাকে অবশ্যই মেনে নিতে হবে। আমরা আরেকটা উদ্দীপকে যাব। সেই উদ্দীপকের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলি ইন্ডিকেট করা আছে, সে অনুযায়ী আমরা আরেকটা উদ্দীপক দেখব। এখন আস্তে আস্তে তোমাদের কাছে কিছুটা যারা এতক্ষণ শুনছ একটু সহজ হয়ে যাবে। জনাব জুবায়ের 2019 সালে তার প্রতিষ্ঠান থেকে 2 লক্ষ পিস শার্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা ঠিক করলেন, কিন্তু তিনি তা বিক্রয় বিভাগ, বাজারজাতকরণ বিভাগ ও অর্থ বিভাগের সাথে কোনো রকম যোগাযোগ না করায় অনেক শার্ট অবিক্রিত থেকে যায় এবং প্রতিষ্ঠানটি প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হয়। স্বাভাবিকভাবেই জুবায়ের সাহেব 19 সালে 2 লক্ষ 60 পিস উৎপাদন করবেন, কিন্তু তিনি কোনো বিভাগের সাথে বোঝা যাচ্ছে কি যোগাযোগ করেন নাই। তার মানে তোমরা বুঝে ফেলছো ইতিমধ্যেই সমন্বয় ছিল না। আর সমন্বয় না থাকার কারণে সেখানে কি হয়েছে, সমস্যাটা তার অবিক্রিত থেকে যায় এবং অবিক্রিত থাকা মানে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়। তাহলে এক্ষেত্রেও আমরা জুবায়েরের যে বিষয়টি সমন্বয়ের ক্ষেত্রে কি কি কোথায় কি হয়েছে আমরা প্রশ্ন দেখে বুঝতে পারবো টপিকটা কোন দিকে যাচ্ছে। প্রথম জ্ঞানমূলক প্রশ্ন, নমনীয়তার নীতি কি? এখন যদি ক্লাসে আমি ছাত্র প্রেজেন্ট থাকতাম আমি বেশ কয়েকজন হাত দেখতে পারতাম যে এরা বুঝে ফেলছে। তাহলে নমনীয়তার নীতি কি এটা আর আমি রিপিট করব না। পরবর্তীতে সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কি পরস্পর সম্পর্কযুক্ত? ইতিমধ্যে কিন্তু আমি বলে ফেলছি যে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে একটির সাথে আরেকটি অবশ্যই সম্পর্কযুক্ত। তাহলে এখানে তোমাকে প্রশ্ন করছে নিয়ন্ত্রণ আর সমন্বয় কি সম্পর্কযুক্ত? তাহলে সম্পর্কযুক্ত আমরা বলবো কি, নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং কার্য সম্পাদন পরিমাপ করে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয় তা সংশোধনের ব্যবস্থা করা। আর সমন্বয় আজকে কি শিখলাম যে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের কাজের মধ্যে সামঞ্জস্যতা বিধান করে উদ্দেশ্য অর্জন করার প্রক্রিয়াটাকে বলা হয় সমন্বয়। এই দুটির সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। কার্য সমন্বয়ের ক্ষেত্রে আমরা তখন বুঝতে পারবো যে নিয়ন্ত্রণ কাজটা যথাযথভাবে সম্পাদিত হচ্ছে কিনা। নিয়ন্ত্রণের যে বিষয়টি
এই বিষয়টি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়ে থাকে। তিনি সমন্বয়ের জন্য উৎপাদনের উপকরণের যোগান দিলেন, উৎপাদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ দিলেন, কর্মীদের কার্যের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সমন্বয়ের মাধ্যমে সরবরাহ করলেন, কিন্তু যথাযথ তদারকি কার্যকর হয়নি। তাহলে যথাযথ তদারকি কার্যকর হয়নি বলতে এটাই নিয়ন্ত্রণ। অর্থাৎ তিনি কাঁচামাল সরবরাহ করলেন, উৎপাদনের জন্য প্রযুক্তি, মেশিন, যন্ত্রপাতি সব কিছুরই যোগান দিলেন, কিন্তু তিনি কাজটা তদারক করেননি। তাহলে তিনি কোনো অবস্থাতেই তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবেন না। তাহলে আমরা বলতে পারি যে সমন্বয় এবং নিয়ন্ত্রণ দুটি অবিচ্ছেদ্য এবং একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কোন কাজের ঘাটতি পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রতিষ্ঠানের কাজের ব্যবস্থাপনা কোন কাজের, ব্যবস্থাপনার কোন কাজের ঘাটতি পরিলক্ষিত হয়? আমরা তো বুঝে ফেলছি যে তার বিভিন্ন বিভাগের উদ্দীপকের মধ্যে স্পষ্ট বলা ছিল যে তিনি কোনো বিভাগের সাথেই যোগাযোগ রক্ষা করেননি। তাহলে প্রথমেই আমরা বলেই দিতে পারি যে সমন্বয় যে কাজটি, এই কাজটি যথাযথভাবে সম্পাদিত হয়নি। যেহেতু আমাদের নাম্বার প্রশ্নের মধ্যে 3, এক্ষেত্রে আমরা সমন্বয় থাকলে কি হবে অথবা না থাকলে কি হবে, এই দুইটার মিশ্রণে আমরা প্রশ্নের উত্তরটা করব। এককভাবে এখানে কোনো টপিকস তুমি আনসার করতে পারবা না। তাহলে আমরা যদি কোনো কিছু গুরুত্ব আর কিছু না থাকার কারণে অসুবিধা আলোচনা করে দিই, তাহলে তোমাদের এই প্রশ্নের আনসারটা হয়ে যাবে। কারণ বলা আছে উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কোন কাজের ঘাটতি পরিলক্ষিত হয়। তাহলে আমরা তো বুঝেই বলছি যে উদ্দীপকের এখানে সমন্বয়ের ঘাটতি ছিল। এখন আমরা বলি যে সমন্বয় থাকলে কি হতো। এক্ষেত্রে কতগুলো বলে দিই, তোমরা যেটা মনে রাখতে পারো সেটাই তোমরা খেয়াল করবা। তাহলে সমন্বয় থাকলে কি হবে? সমন্বয় থাকার জন্য আমাদের দরকার হবে কাজের সমতা আনা যায়। একটি প্রতিষ্ঠানে যদি সমন্বয় কাজটি যথাযথভাবে অনুষ্ঠিত হয়, যথাযথভাবে অনুসরণ করা হয়, তাহলে কাজের সমতা বিধান করা যায়। আর কাজের সমতা যদি বিধান করা যায়, তাহলে বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কার্য সম্পাদনে শৃঙ্খলা চলে আসে। আর যখনই সুশৃঙ্খলভাবে কার্য সম্পাদিত হয়, তখনই ব্যবস্থাপক তার কাঙ্ক্ষিত অর্জন করতে সক্ষম হবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এক্ষেত্রে আমরা বলতে পারি এই কাজটা হয় কিভাবে? কর্মীদের একটা দলীয় প্রচেষ্টার মাধ্যমে। কর্মীরা একটা দলগতভাবে কাজ করে এবং উদ্দেশ্য অর্জন করে। আর এই দলগত কাজ সম্পাদনের জন্যে তাদের নির্দেশনাটা যেমন সঠিক হতে হবে, তেমনি পরিকল্পনাটা হবে বাস্তবসম্মত। এবং এই দলীয়গত কার্য সম্পাদনের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্যে ব্যবস্থাপককে সমন্বয়ের কাজটি যথাযথভাবে অনুসরণ করতে হবে, যেন কোনো কর্মচারী বা কোনো কর্মী মেশিনের ত্রুটির কারণে অথবা যথাযথ কাঁচামাল সরবরাহ না থাকার কারণে অলস সময় না কাটাতে পারে। কারণ কোনো কর্মী যদি কার্য থেকে দূরে থাকে, স্বাভাবিকভাবে সেখানে অন্য একজন কর্মীর কাজের সাথে বিঘ্ন ঘটবে। এবং সেটা কিভাবে? একটা পোশাক তৈরি প্রতিষ্ঠানে এই যে আমার গায়ে একটা শার্ট আছে, এই শার্টটি কিন্তু একজন তৈরি করেন না, এটার বিভিন্ন অংশ বিভিন্নজন শ্রমিক কর্মী নিয়োজিত থাকে। তাহলে একজন যদি কোনো কারণে বসে থাকে, তাহলে আরেকজনের কাজটাও সেখানে বিঘ্ন ঘটে যাবে। এখন তো আমাদের টেকনিক্যাল যুগ। গত কয়েক মাস থেকে আমরা যে অলস সময় কাটাচ্ছি বাসায়, নেটে, মোবাইলে বেশিরভাগ সময় আমাদের যাচ্ছে, এটা অস্বীকার করার মতো কোনো উপায় নেই। আমাদের প্রত্যেকের হাতের যে স্মার্টফোন, তোমরা যারা দেখোনি, আমি একদিন ইউটিউবে হঠাৎ করে দেখতে দেখতে দেখে ফেললাম যে স্মার্টফোনটা তৈরি করার সময় কতজন মানুষ নিয়োজিত থাকে, যেটা যদি সচক্ষে না দেখা যায়, তাহলে শুধুমাত্র পকেট থেকে বের করে ফোন রিসিভ করি, এই ধারণাটা তোমার পাল্টে যাবে যে একটা মোবাইল ফোন তৈরি করার জন্য কতজন কর্মী ধারাবাহিকভাবে নিয়োজিত থাকে।
যদি তোমাদের কারো সম্ভব হয় তোমরা জিনিসটা দেখলে ভালো লাগবে যে প্রত্যেকটা যন্ত্রাংশ কিন্তু আমরা যত বলি মেশিনে ফিট করে অটোমেটিক, আমার ধারণা না, প্রত্যেকটা যন্ত্রাংশ মানুষ নিজে নিজে লাগাচ্ছে এবং এক একজনে এক একটা যন্ত্রাংশ। তো সেই যে বৃহৎ কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের মধ্যে যদি একজন মধ্যখানে না থাকে তাহলে স্বাভাবিকভাবে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে এই কারণে আমরা বলতে পারি যে উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ঘাটতি। কোন কাজে ঘাটতি? ঘাটতি তো আমরা বলে ফেলছি। তাহলে এই ঘাটতির ক্ষেত্রে আমরা এই ঘাটতিটা যদি না থাকে তাহলে কি হতে পারে? প্রতিষ্ঠানে গতিশীলতা বেড়ে যাবে। সমন্বয় কাজটি যদি যথাযথভাবে অনুসরণ করা হয় তাহলে কি হবে? কাজের গতিশীলতা বাড়বে। স্বাভাবিকভাবে আমি যে আলোচনা করলাম, যে উদাহরণ দিলাম, সেখান থেকে বোঝা যাচ্ছে। কারণ এই গতিশীলতা অনেকভাবে বেড়ে যাবে। কর্মী ব্যবস্থাপক যদি কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ করেন, প্রত্যক্ষ তদারক করেন, তিনি যদি সমন্বয় অর্থাৎ প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক, কর্মী সব সরবরাহ করেন, তাহলে সেখানে স্বাভাবিকভাবেই কাজের যে গতিশীলতা, সেই গতিশীলতাটা বেড়ে যেতে সক্ষম। এরপরে আমাদের ব্যবস্থাপকের প্রতিষ্ঠানে এখান থেকে বলা যাবে কোন কাজের ঘাটতি। তাহলে এই কাজগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপক জনাব জুবায়ের সফল হবেন। এছাড়া আমরা বলতে পারি তিনি যে প্রথমে ব্যর্থ হলেন সেটা কেন, আমরা সেখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারি। তার উদ্দেশ্য অস্পষ্ট। অস্পষ্ট যদি উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য যদি কর্মীরা বুঝতে না পারে, তাহলে স্বাভাবিকভাবেই তাদের যে কার্য, সে কার্য দিয়ে ব্যবস্থাপক কখনো সফল হবেন না। দক্ষ কর্মী জনাব জুবায়ের রেখেছেন কিনা, তার যে কার্য সম্পাদন, সে কার্য সম্পাদনের জন্য দক্ষ কর্মীর প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। আমরা সেখানে বলতে পারি তার যথাযথ দক্ষ কর্মীও ছিল না। দক্ষ কর্মী একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে যথার্থভাবে সহায়তা করে। আর কর্মী শুধু দক্ষ হলেই চলবে না, সে যদি প্রযুক্তি এবং কলা কৌশলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা না যায়। একটি প্রতিষ্ঠান তখনই সফল হবে যখন তিনি পরিবর্তিত প্রযুক্তি এবং কলা কৌশলের সাথে কর্মীদেরকে সামঞ্জস্যতা বিধান করে কার্য সম্পাদনের দিকে এগিয়ে নিতে পারবে। উত্তম সম্পর্ক এই ক্ষেত্রে একই কথা, এটা বলার প্রয়োজন নাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উদ্দীপকে বর্ণিত সমস্যা উত্তরণে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। এক্ষেত্রে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। তাহলে তিনি যে সমস্যার মধ্যে ছিলেন, এটি সমস্যার জন্য তুমি এখন কি বলবা? জুবায়ের যে সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছেন, এই আলোচনার পাঠের ভিত্তিতে এখন তোমাকে বলতে হবে যে কি করতে হবে তাকে। তাহলে তাকে করতে হবে উদ্দেশ্যমুখিতা, যে তার কাজ, তার যে সমন্বয়, তার যে পরিকল্পনা, সেটা উদ্দেশ্যমুখী হবে। আর একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধারণত কি থাকে? মুনাফা অর্জন। এর ব্যতিক্রমও আছে, সেটা হলো অন্য ধরনের। কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য মুনাফা অর্জন, সেই মুনাফা অর্জনকে যদি উদ্দেশ্য হিসাবে চিহ্নিত করা হয় তাহলে জনাব জুবায়ের সফল হবে। তোমার করণীয় কি? আমার করণীয় যদি আমি বলি ভারসাম্য বজায় রাখতে হবে, জুবায়েরকে কি করতে হবে? প্রত্যেকটা বিভাগ এবং কাজের মধ্যে কি রাখতে হবে? ভারসাম্যতা বজায় রাখতে হবে। তিনি যদি ভারসাম্য বজায় না রাখেন তাহলে সেক্ষেত্রে বিশৃঙ্খল হবে। ইতিমধ্যে আমরা আলোচনা চলে এসেছে। আমরা বলতে পারি সঠিক নির্দেশনা, এটা তোমাদের বোঝা হয়ে গেছে। নির্দেশনা কার থেকে আসবে? ব্যবস্থাপকের কাছ থেকে আসবে। কার কাছে আসবে? কর্মীদের নিকট আসবে। তাহলে এই নির্দেশনা একক হবে এবং সে নির্দেশ অনুযায়ী কর্মীরা কার্য সম্পাদন করবে। ব্যাপকতার বিষয়টি খেয়াল করতে হবে। সমন্বয় কাজটি কিন্তু এক জায়গায় না, প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে সেটা বিস্তৃত। তাহলে এই বিস্তৃত অথবা ব্যাপকতার বিষয়টি হলো যে প্রত্যেকটা বিভাগের সংশ্লিষ্ট কাজসমূহের সাথে প্রয়োজনীয় যে উপায় উপকরণ, সেটা মানবীয় হোক অমানবীয় হোক, এই উপকরণগুলোর তার নিশ্চিত রাখতে হবে। কারণ সমন্বয় কাজটা কোনো একক জায়গার মধ্যে থাকে না, তার ব্যাপকতা প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে। এই সর্বক্ষেত্রের কারণে
ব্যবস্থাপককে কি করতে হবে? জনাব জুবায়েরকে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের প্রশ্ন ছিল উদ্দীপকে বর্ণিত সমস্যা উত্তরণে করণীয়। তাহলে আমরা সেই উত্তরণে করণীয়ের ভিতরে আমরা বলতে পারি যে সামঞ্জস্যতা বিধান করা, অর্থাৎ সামঞ্জস্যতা বিধান যদি না থাকে তাহলে এক্ষেত্রে ব্যবস্থাপকের যে কাজ সেখানেও বিঘ্ন ঘটবে। আর ধারাবাহিকতার বিষয়টি তো বলা আছেই, কারণ উৎপাদন কাজটি একটা ধারাবাহিক প্রক্রিয়া, আর এই ধারাবাহিক প্রক্রিয়া যদি অনুসরণ করা না হয় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে সমস্যার সৃষ্টি হবে। তাহলে এর ভিতরে কি তোমরা বলতে পারবা যে উদ্দীপকে বর্ণিত সমস্যা উত্তরণে করণীয়? তাহলে এই করণীয়ের জন্য তুমি বলতে পারো যে জুবায়েরকে কি করতে হবে? পরিকল্পনাটা উদ্দেশ্যমুখী করতে হবে, তাকে সামঞ্জস্যতা বিধান করতে হবে, তাকে ভারসাম্য বজায় রাখতে হবে। এক্ষেত্রে আমরা আরও কিছু প্রতিবন্ধকতার কথা বলতে পারি, যে সমন্বয় যদি না থাকে কি কি প্রতিবন্ধকতা হতে পারে। কারণ কাজ যে বিশৃঙ্খলা হবে এটা খুব সহজে অনুমান, উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হবে এটাও বোঝা যাচ্ছে, কর্মীদের মধ্যে কার্যে অনীহা সৃষ্টি হবে তাও বলা যায়। এখন এই সমস্যাগুলো উত্তরণে ব্যবস্থাপকের করণীয় কি? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সমস্যা উত্তরণে করণীয় সম্পর্কে, তাহলে তুমি প্রথমে এখানে কিছু সমস্যার কথা বলবা, যে কোনো ব্যক্তি হোক, জনাব রহমান বা জুবায়ের, যে কিছু সমস্যা ছিল, এই সমস্যাগুলো উত্তরণের জন্য তাকে কি করতে হবে? ওই যে সমস্যাগুলো সেগুলোকে উত্তরণের ব্যবস্থা করতে হবে। যে প্রত্যেকটি কাজের জন্য তার সঠিক সময় নির্ধারণ করে দিতে হবে, কার্যকর তদারক ব্যবস্থা প্রবর্তন করতে হবে, যেটাকে আমরা তদারক ব্যবস্থাকে বলি আমরা নিয়ন্ত্রণ। আর এই নিয়ন্ত্রণকে কার্যকর করার জন্যে একজন ব্যবস্থাপককে কতগুলো পদক্ষেপ অনুসরণ করতে হয়, যেটা আমাদের গত ক্লাসে আলোচনার বিষয় ছিল। আমরা বলতে পারি খুবই স্বাভাবিক, এই সমস্যা যে কোনো সমস্যা ব্যবস্থাপক যখন আমাদের সমন্বয় সাধন থেকে বলবে, আমরা ভারসাম্যতাটাকে সকল ক্ষেত্রে দিয়ে দিতে পারবো। কারণ ভারসাম্য যদি বিভাগের মধ্যে না থাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে? কার্য সম্পাদনে অসমতা সৃষ্টি হবে, আর এই অসমতা সৃষ্টি হওয়ার সাথে সাথে ব্যবস্থাপক তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়ে যাবে। আমাদের গুরুত্বপূর্ণ টপিক ছিল এগুলোই। আর বইয়ের ভিতরে যেটা বৈশিষ্ট্য আছে সেটা আমি আলোচনায় নিয়ে আসি নাই, কারণ খুবই স্বাভাবিক কতগুলো বৈশিষ্ট্য আছে, এটা তোমরা একটু দেখে নিলে হয়ে যাবে। আমরা চলে যাই আমাদের আজকে যে আলোচনা ছিল সে আলোচনার ভিতরে কিছু এমসিকিউ প্রশ্ন দেখব। আমরা সাধারণত এই ক্লাসগুলো শেষ প্রান্তে কিছু এমসিকিউ প্রশ্ন সবসময় দেখে থাকি। 1 নম্বরে আছে, যারা ক্লাসে মন ছিল তোমাদের, তারা হয়তো বা খুব সহজে ABCD বলে ফেলতে পারবে। আমি বলার আগে তোমরা বলতে পারবা, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একত্র করার প্রক্রিয়াকে কি বলে? এটা আমি ইচ্ছাকৃত করে পরিকল্পিতভাবে এই প্রশ্নটা দিয়েছি, যাতে তোমরা সমন্বয়ের একটা সংজ্ঞাও মুখস্থ করে ফেলতে পারো এখান থেকে। তাহলে বুঝেই ফেলছো, তাহলে তোমরা সমন্বয়ের যে সংজ্ঞা আমি বলেছিলাম যে বিভিন্ন বিভাগ উপবিভাগের কাজে সামঞ্জস্য বিধান করে লক্ষ্য অর্জনের প্রক্রিয়াকে সমন্বয় বলে। এত জটিল কথা না বলে তোমরা কিন্তু এখান থেকে বুঝে ফেলতে পারতেছ, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে একত্র করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। অর্থাৎ একটা প্রশ্ন একটা উত্তর হয়ে গেল। তাহলে এক্ষেত্রে উত্তর নিশ্চয় চলে গেছে, এটা আমি আর বলার প্রয়োজন মনে করছি না। ডি, কোনটির সাথে সমন্বয় সাধনের সম্পর্ক সরাসরি বিদ্যমান? কোনটির সাথে? এখানে কতগুলো কাজ আছে, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ, প্রত্যেকটা কিন্তু ব্যবস্থাপনার কাজ, এবং আমি বলছিলাম প্রত্যেকটির সাথে সম্পর্ক রয়েছে সমন্বয়ে। এখন তোমাকে কিন্তু দ্বিধাদ্বন্দ্বিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আমাকে প্রত্যেকটা 4টা কাজের মধ্যে কোনটার সাথে সরাসরি সম্পর্ক, তাহলে সরাসরি সম্পর্কের কথা আমরা বলছিলাম যে নিয়ন্ত্রণ। আমি সমন্বয়ের জন্য সকল উপকরণ সরবরাহ করলাম, মানবীয় অমানবীয়, কিন্তু যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি না থাকে তাহলে সব কিছুই ব্যর্থ হবে। এখানে সমন্বয়ের সাথে সরাসরি সম্পর্ক হলো নিয়ন্ত্রণের। সমন্বয় সাধনের পূর্ব শর্ত, আমরা কতগুলো পূর্ব শর্ত আলোচনা করেছিলাম।
সুনির্ধারিত উদ্দেশ্য ও পরিকল্পনা, উত্তম কর্মপরিবেশ, উপকরণাদির সুষ্ঠু ব্যবহার, কার্যকর তত্ত্বাবধান। সমন্বয় সাধনের জন্য ব্যবস্থাপককে কী করতে হয়? বলছিলাম কর্মীদের জন্য ভারসাম্য বজায় রাখতে হবে, উত্তম কর্মপরিবেশ দিতে হবে। তারও আগে বলছিলাম সবার আগে যে বাস্তবসম্মত পরিকল্পনা। সেক্ষেত্রে তখন বলেছিলাম যে ব্যবস্থাপক তথ্য উপাত্তের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করেন এবং এই তথ্য উপাত্ত যত সঠিক হবে পরিকল্পনা তত বাস্তবসম্মত হবে। তাহলে তোমার মাথার ভিতরে নিশ্চয়ই চলে গেছে যে সুনির্ধারিত উদ্দেশ্য এবং পরিকল্পনা, এবং উদ্দেশ্যের কথা কিন্তু বারবার বলছিলাম যে উদ্দেশ্যমুখী। সমন্বয়ের কাজটা কি হবে? উদ্দেশ্যমুখী। প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য থাকে দলগত প্রচেষ্টার মাধ্যমে সে উদ্দেশ্যের দিকে ধাবিত করবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অথবা উদ্দেশ্য অর্জন করতে ব্যবস্থাপক সক্ষম হবেন। তাহলে কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত হিসাবে আমরা বলতে পারবো সুনির্ধারিত উদ্দেশ্য ও পরিকল্পনা। এক্ষেত্রে যখন আসবে তখন তোমরা মনে করে দেবে কি, আরে উত্তম কর্মপরিবেশ সেটাও তো পাইছি, স্যারও তো মনে বলছিল উত্তম কর্মপরিবেশও একটা শর্ত, কার্যকর তত্ত্বাবধানের শর্ত, উপকরণের সুষ্ঠু ব্যবহার এটাও একটা শর্ত হিসাবে আমরা বলতে পারি। অথবা সবচেয়ে বলছে কার্যকর শব্দটা তোমার খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু উত্তম কর্মপরিবেশে কিন্তু আমি বলছিলাম মনোরম কর্মপরিবেশ শর্ত হিসাবে, কিন্তু উত্তম করে একই কথা, এগুলোও শর্ত। কিন্তু তোমাকে বলা আছে একটা শব্দ দিয়ে তোমাকে মাথার ভিতরে এলোমেলো করে দিবে কার্যকর শব্দটা। তাহলে কার্যকরের জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে সুনির্ধারিত উদ্দেশ্য এবং পরিকল্পনা। আমি যেটা তোমাদের উপর দায়িত্ব দিয়েছিলাম একটু আগেই, যে বলছিলাম যে বৈশিষ্ট্য আছে সেটা একটু তোমরা দেখে নেবে। সেখান থেকে একটা প্রশ্ন আছে যাতে তোমরা টাচ করো এই টপিকসটা, সেজন্যই দেয়া। সমন্বয় সাধনের বৈশিষ্ট্যসমূহ হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা, উদ্দেশ্য কেন্দ্রিক, ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। আমরা সমন্বয়ের সাথে কি বলছিলাম? যে কর্মে দক্ষতা বৃদ্ধি পেয়ে শৃঙ্খলার সাথে কার্য সম্পাদিত হবে। আমরা বলছিলাম যে উদ্দেশ্যমুখী থাকতে হবে। আমরা বলছিলাম শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের কথা, যেটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, উত্তম সম্পর্ক। এখানে আছে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, একই অর্থ। তাহলে তোমার এই যে বৈশিষ্ট্য তুমি কোনটাকে বলবা? উত্তর তিনটাই তো বৈশিষ্ট্য। শৃঙ্খলা প্রতিষ্ঠা সমন্বয়ের জন্যে সমন্বয় কাজটি উদ্দেশ্যমুখী হয়, আর সমন্বয়ের জন্য শ্রম ব্যবস্থার সম্পর্ক দরকার, যেটাকে বলা হয়েছে ব্যবস্থার সাথে সম্পৃক্ত। তার মানে উত্তর যারা ডি দিয়েছ তারা সঠিক। লাস্ট ওয়ান, সমন্বয়ের কার্যকারিতা নির্ভর করে, কারণ কার্যকর করার জন্য আমি কতগুলো পূর্ব শর্তের কথা বলেছিলাম। যারা আগে পরে ক্লাসে উপস্থিত হয়েছ তোমরা এটাকে রিপিট করে দেখার অনেক সুযোগ আছে। তাহলে সমন্বয়ের যে কার্যকারিতা নির্ভর করে কিসের উপর? কতগুলা পূর্ব শর্তের উপর। আর সেটা হলো কর্মসূচি, সুষ্ঠু পরিকল্পনার উপর, সুষ্ঠু প্রেষণার উপর। কর্মসূচি, সুষ্ঠু পরিকল্পনা, সুষ্ঠু প্রেষণা। আমি কিন্তু এই যে যতক্ষণ আলোচনা করেছি এখানে কোথাও কোনো অবস্থা প্রেষণার বিষয়টি আনিনি। প্রেষণা একটি গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে, কর্মীদের দিয়ে কার্য স্বতঃস্ফূর্তভাবে সম্পাদন করার প্রক্রিয়াই প্রেষণা। কিন্তু এখানে উক্ত আলোচনার মধ্যে বিভিন্ন কাজের মধ্যে এই নামটা আমি একবার উল্লেখ করিনি। তাহলে কার্যকর করার জন্য নির্ভর করে কিসের উপরে? কর্মসূচি, হুইচ ইন্ডিকেট একটা পরিকল্পনাই, সুষ্ঠু পরিকল্পনা। তাহলে এই দুইটাই। তাহলে উত্তর হতে পারে তোমার কত? নিচের কোনটি সঠিক? কতে আছে 1 2, খতে 1 3, গ 2 3, ঘ 1 2 ও ওটা 3 হবে, প্রিন্টিং মিস্টেক। উত্তর আমি বলবো না এটা। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ক্লাসে উপস্থিত ছিলে তোমাদেরকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় বর্ষের ক্লাস আস্তে আস্তে করে আমরা শেষ প্রান্তে চলে আসছি। সামনের সিটি পরীক্ষার যে নোটিশ দেয়া আছে সেই নোটিশ অনুযায়ী প্রস্তুতি নাও। আমাদের অধ্যায় 1 এবং 2 প্রথম সিটি। এখন তোমরা যদি বলো যে স্যার 1 অধ্যায় তো হয়নি, প্রথম ক্লাসটায় 1 অধ্যায় এই সপ্তাহে পরবর্তী যেদিন দেয়া আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।